রিমন এবার বাকরুদ্ধ হয়ে আমার পিছু পিছু আসতে লাগলো। বাইকের নিকট গিয়ে পৌঁছালাম। রিমন প্রথমে বাইকে উঠলো, এরপর আমাকে উঠতে বললো। বাইকে চড়ে তার কাঁধে মৃদুভাবে হাত রাখলাম। বাইক স্টার্ট দিল, সে চলতে লাগলো। চলতে চলতে পৌঁছালাম রিমনের সবচেয়ে পছন্দের একটি নদীতে। অথচ এই নদীটা আমার একদমই পছন্দ না। এর পিছনে বিশেষ কারণ রয়েছে, যে কারণটা রিমনকে জানানো হয়নি। রিমন এও জানে না যে জায়গাটা আমার ভালো লাগে না। আমি বাধ্য হয়ে এর পূর্বেও অনেকবার এখানে এসেছি, আজকেও আসতে হলো। বাইকটা নদীর পাশের রাস্তাতে ঠেকিয়ে রেখে রিমন নদীর দিকে এলো। আজকে কেন যেন নদীটাকে অনেক সুন্দর লাগছে। শীতল হাওয়া আমার ভেতরে ভালো লাগার পরশ বুলিয়ে দিচ্ছিল। রিমন আমার পাশে দাঁড়িয়ে ক্ষিপ্ত স্বরে বলল, আজ এই মুহূর্তে যদি তোমাকে নদীর পানিতে ডুবিয়ে মেরে ফেলি? ফিক করে হেসে বললাম, ভালোই তো হবে। আমাকে আর সতীনের সংসার করতে হবে না। শেষ নিঃশ্বাসটা প্রিয় মানুষটির জন্যই ত্যাগ করব। তাছাড়া রিমন পাবে সুখের সংসার, তাকে আর নিশির যন্ত্রণা সহ্য করতে হবে না। মিটমিটিয়ে হেসে রিমন ভিন্ন প্রসঙ্গ টেনে বলল, এই জায়গাটা সেই মানুষটার খুব প্রিয় ছিল। কোন মানুষটা? রিমন ফের কথা ঘুরিয়ে বলল, রেস্টুরেন্টে যাব, এখানে আর থাকবো না। কেমন যেন দম বন্ধ লাগছে। রিমনের কথায় সম্মতি দিয়ে বললাম, ঠিক আছে চল। রেস্টুরেন্টে পছন্দের খাবার খেয়ে বের হলাম, কিন্তু রেস্টুরেন্ট থেকে বের হতেই রিমন বাসায় ফিরে যাবার জন্য অস্থির হয়ে যাচ্ছিল। আমি তাকে জোর করলাম না, বাসায় ফিরতে রাজি হলাম। বাইক বাসার সামনে থামলো, কিন্তু বাসার সামনে অ্যাম্বুলেন্স দেখতে পেলাম। দুশ্চিন্তা ঘিরে ধরলো আমাকে। হঠাৎ কার কি হলো যে বাসার সামনে অ্যাম্বুলেন্স এসে উপস্থিত। আচমকা চোখ পড়লো আমার ননদ শিমলার দিকে। সে রিমনের দিকে ভূত দেখার মতো করে তাকিয়ে আছে। আর এভাবে তাকানোর রহস্য খুঁজে পেলাম না। আমার ছোট ভাই রিফাত অ্যাম্বুলেন্সের চালকের নিকট টাকা দিয়ে দিল। অ্যাম্বুলেন্স থেকে লাশ বের করা হয়েছে। লাশটা কার দেখতে পারছি না, কারণ লাশের মাথা সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। সবার চোখের কোণে বিন্দু বিন্দু পানি জমে আছে। প্রত্যেকেই কষ্টের চাদরে জর্জরিত। এতক্ষণ হয়তো তারা শব্দ করে কান্না করছিল, কিন্তু এখন তারা ছলছলে চোখে বিস্ময়ের অভিব্যক্তিতে রিমনকে দেখছে। তীব্র কৌতূহলী মন নিয়ে হিরো পায়ে এগোতে লাগলাম লাশের দিকে। গেটের ওপাশে লাশটা চটের উপরে শুয়ে রাখা হয়েছে। কার লাশ জানতেই হবে। রিমনও আমার সঙ্গে এগোচ্ছিল লাশের দিকে। রিমনের ভাবভঙ্গি অদ্ভুত লাগছিল এবং তার চোখে মুখে অপরাধীর ছাপ লক্ষ্য করছিলাম, যেন সে চুরি করে ধরা পড়েছে এবং পাবলিকের প্রহারের অপেক্ষায়, কিংবা আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে জজ সাহেবের মুখ থেকে রায় শোনার জন্য চাতক পাখির মতো অপেক্ষার প্রহর গুনছে। তদ্রূপ অভিব্যক্তি প্রকাশ পাচ্ছিল রিমনের দেহের বাচনভঙ্গিতে। জড়সড় হয়ে লাশের পাশে বসলাম। অন্যরকম এক ভয় আমার মধ্যে এসে বাসা বেঁধেছে। লাশটা কার, এটা নিয়ে নানান প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছিল। আমার শ্বশুর অথবা শাশুড়ির লাশ নাকি? এছাড়া কার হবে? আমি লাশের শরীর থেকে কাপড় সরাতে গেলে রিমন আমাকে থামিয়ে দিল এবং সে কাপা হাত দিয়ে লাশের মাথা থেকে কাপড়টা সরিয়ে ফেললো। মাথা থেকে কাপড় সরাতেই দেহে ভূকম্পন শুরু হলো, যেন পুরো শরীর কাঁপতে লাগলো। আমার রক্ত যেন শীতল পানি হয়ে গেছে। মাথাটা চক্কর মেরে উঠলো, যেন মাথার নিম্নাংশ দিয়ে রক্তক্ষরণ হচ্ছে। একই দেখলাম আমি। রিমনের মতো হুবহু দেখতে একটা লোক লাশ হয়ে পড়ে আছে। লাশটাই যদি রিমন হয়, তবে দাঁড়িয়ে আছে কে? এখানে শিমলা, সিমি, রিফাত অদ্ভুত চোখে রিমনের দিকে তাকিয়ে আছে। তাদের চোখের কোণ থেকে পানি হারিয়ে গেছে। এখন শুধু কৌতূহলের ছাপ তাদের চোখে বিরাজ করছে। আচমকা শিমলা চেঁচানো গলায় রিমনকে বলল, ভাইয়া এখানে কি হচ্ছে? লাশটা কার? সে কে? আমার কি যমজ ভাই ছিল? যদি থেকেই থাকতো, তবে বাবা মায়ের থেকে কেন জানতে পারলাম না? রিমন মর্মাহত ও ভারাক্রান্ত। তার নিথর ও নিশ্চল দেহ নিয়ে আর দাঁড়িয়ে থাকতে পারলো না। আহত পাখির মতো ডানা ভেঙে মাটিতে লুটিয়ে পড়লো যেন। সে হাঁটু গেড়ে বসে মলিন চেহারাটা লুকানোর বৃথা চেষ্টা করলো। চোখ দুটো ভেজা অশ্রুতে। তাকে দেখে মনে হলো খুব জোরে কাঁদতে চায়, অথচ পারছে না। হঠাৎ রিমন কাতর কণ্ঠে বলল, যে ব্যক্তি লাশ হয়ে পড়ে আছে সে প্রকৃত রিমন, আমি রিমন না। রিমনের কথাটা শুনে আঁতকে উঠলাম। মনে হলো অন্তরাত্মায় চাকু বসিয়ে দেওয়া হয়েছে। ভেতরটা যেন দাও দাও জ্বলতে লাগলো অগ্নিশিখার উত্তাপে। তবুও মনটাকে শান্ত করে কৃত্রিম হাসির সৃষ্টি করে রিমনকে বললাম, কি বলছো এসো? তোমার মাথা ঠিক আছে? রিমন তার মাথাটা দুহাত দিয়ে চেপে ধরে ভাঙা গলায় জবাব দিল, আমি যা বলছি তা একটু মিথ্যা নয়। শিমলা বলে উঠলো, এটা কি করে বিশ্বাস করব? আমি জানি আমার ভাই তার স্ত্রীকে নিয়ে বেড়াতে গেছে এবং সে বাসাতেও ফিরলো স্ত্রীকে সঙ্গে নিয়ে। এতেই প্রমাণিত হয় যে লাশ হয়ে আসা লোকটা আমার ভাই রিমন নয়। রিমন আগের চেয়ে কণ্ঠটা ভারী করে জোর দিয়ে বলল, আমি রিমন না, আমি কিছুতেই রিমন না। আমার নাম অর্ণব। যে লাশ হয়ে পড়ে আছে সে রিমন। একই কথা কতবার বলবো? রিমন আমার প্রাণপ্রিয় বন্ধু ছিল। দুজনের পরিচয় হয়েছিল আজ থেকে 3 বছর পূর্বে। আমরা প্রথমবার একে অপরকে দেখে ভড়কে গিয়েছিলাম। স্টেডিয়ামের গ্যালারিতে বসা ছিলাম আমি। খেলা চলাকালীন হঠাৎ রিমনের দিকে চোখ পড়ে। আমি তার দিকে এগিয়ে যাই। অতঃপর তার সঙ্গে ওই সময় অনেক কথা হয়। নিজের চোখকে সেদিন প্রথমবারের মতো মিথ্যা বলে মনে হয়েছিল। সে সময় মনে হয়েছিল আমি যেন আমার জায়গাতে নেই। আমার অস্তিত্ব বিলীন হয়ে অন্যজনের মধ্যে বিরাজ করছে।
যখন রিমনের কাছে গিয়ে দাঁড়ালাম, সেও অবাক চোখে আমার দিকে অপলকে তাকিয়েছিল। আশ্চর্য হয়েছিলাম আমরা যমজ ভাই নই, এরপরেও কি করে যে দেখতে একই রকম হলাম একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। ওই দিনের পর থেকে আমরা বন্ধু হয়ে যাই, ধীরে ধীরে খুবই ক্লোজ হয়ে যাই। বড় আশ্চর্যের কথা যে নীলিমা নামে আমার স্ত্রী ছিল, যে কিনা দেখতে হুবহু নিশির মতো। দুর্ভাগ্য যে আমার স্ত্রী যখন মারা যায়, রিমন নিশির সঙ্গে প্রেমের সম্পর্ক শুরু করে।